আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি খারিজ না করলে জমি হারাবেন যে কারণে। কি কারণে পূর্বপুরুষের জমি হারিয়ে যাবে যদি আপনি খারিজ না করেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, পূর্বপুরুষের সম্পত্তি, এই সম্পত্তি আপনার না, এটা পূর্বপুরুষ থেকে আসছে। এই পূর্বপুরুষের সম্পত্তি ধারাবাহিকভাবে পিতার কাছে আসছে অথবা মাতার কাছে আসছে। দাদার সম্পত্তি হিস্সা মোতাবেক বাবা মালিক হয়েছে, আবার নানার বাড়ি সম্পত্তি থাকলে মাও কিন্তু সেই সম্পত্তির মালিক হয়ে থাকে। এই যে পূর্বপুরুষের সম্পত্তি যদি খারিজ করা না হয়, তাহলে এই সম্পত্তি হারিয়ে যায়। কিভাবে হারিয়ে যায়? এক নম্বরে হচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি বাবা মায়ের তাদের মৃত্যুর পরে যে সম্পত্তি থাকে, সেই সম্পত্তি থাকে হচ্ছে অবিভক্ত সম্পত্তি। এক জায়গায় একসাথে থাকে সম্পত্তি, কারণ এই সম্পত্তির মালিক মৃত ব্যক্তি। সে হতে পারে বাবা, হতে পারে মা। এই যে মৃত ব্যক্তির যে সম্পত্তি, এই সম্পত্তি তার রেখে যাওয়া ওয়ারিশরা এই সম্পত্তি ভোগ দখলে থাকে, কিন্তু তারা মালিক হয় না। তো এই যে ভোগ দখলে থাকে, এই ভোগ দখলে থাকাকালীন সময়ে কেউ কিন্তু খাজনা দেওয়ার উদ্যোগ নেয় না। তো খাজনা দেওয়ার উদ্যোগ যদি না নেয়, তাহলে এক সময় এই সম্পত্তি সরকারের খাতে চলে যায়, খাস খতিয়ানে চলে যায়। এটা একটি কারণ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, আপনি যখন এই সম্পত্তি খারিজ না করবেন, খারিজ না করলে এই অবিভক্ত সম্পত্তি দেখা গেছে যে ভাই বোনদের মধ্যে যিনি একটু চালাক চতুর, সে এক পাশ থেকে সম্পত্তি শুধু বিক্রি করতেছে। এই বিক্রি করে করে যত বিক্রি করবে তার অর্থ তিনি ভোগ করবেন, এবং অবশিষ্ট যে সম্পত্তি থাকবে সে সম্পত্তিতেও তার অংশ আছে। সম্পত্তি বিক্রিও করতেছে, আবার যে সম্পত্তি অবশিষ্ট থাকবে সেই সম্পত্তিতেও তার অংশ আছে। এই যে একটি সমস্যা, এই সমস্যা দূরীকরণের জন্য সবচেয়ে সহজ যে সিস্টেম বা পদ্ধতি, সেটা হচ্ছে খারিজ। আপনারা জানেন যে এই খারিজ বা নামজারি বা মিউটেশন, এটা করা হয় শুধু একমাত্র কারণে, সেটা হচ্ছে পূর্বের মালিকের কাছ থেকে নতুন মালিকের কাছে জমি হস্তান্তর হয়ে চলে আসে কাগজপত্রে। তো কাগজপত্র যদি ঠিক না থাকে, তাহলে সরকারের যেই সেটেলমেন্ট অফিস যারা জরিপ করে, বা সরকারের সংশ্লিষ্ট বিভাগের যে সকল কর্মকর্তা আছে, তারা যখন দেখবে যে এই জমির খাজনা পরিশোধ হচ্ছে না, খাস খতিয়ানে নিয়ে যাবে। ওখানে বসেই রেজিস্টারে এন্ট্রি করে রাখবে খাস খতিয়ানে। তো এই যে সম্পত্তি, এই সম্পত্তি যাতে খাস খতিয়ানে চলে না যায়, যাতে করে বাজেয়াপ্ত হয়ে না যেতে পারে, একজনের সম্পত্তি বিক্রি করে না দিতে পারে অন্যের সম্পত্তি, তার কারণেই খারিজ সিস্টেমটি রাখা হয়েছে। তো এই খারিজের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্রে কিন্তু বলা হয়েছে, দুইভাবে, এভারেজে 3 ভাবে আপনি খারিজ করতে পারেন। সহজভাবে যদি আপনি খারিজ করেন, আপনি সরাসরি যৌথভাবে, অর্থাৎ যারা প্রত্যেকটি ওয়ারিশ একত্রে বসে সরাসরি সকল জমির একসাথে আপনি খারিজ করে নিয়ে আসতে পারেন। জমির কাগজপত্র সহ শুধু একটি নামজারির জন্য আপনি ওয়ারিশ ক্যাম্প সনদ দিলে সেখান থেকে আপনার হিস্সা মোতাবেক জমা ভাগ না করে একসাথে নামজারি করে দিয়ে দেবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে, যদি কেউ জমা ভাগ করে নিজের নামে সম্পত্তি নিয়ে তার পৃথকভাবে নামজারি করতে হয়, তাহলে আপোষ বন্টননামা দলিল করে খারিজ করতে হবে, আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে সকল ওয়ারিশে একত্রে বসে তারপরে আপোষ বন্টননামা দলিল করে কে কোন জায়গা থেকে সম্পত্তি নেবে সেইভাবে ভাগ করে সে আপোষ বন্টননামা দলিলের ফটোকপি দিয়ে বাকি কাগজপত্র দিয়ে এসিল্যান্ড অফিস থেকে নামজারি করে নিতে পারবে। আর একটি হচ্ছে, আপোষ বন্টননামা দলিল কেউ করতে চাচ্ছে না, একত্রিত ভাগ বন্টননামা দলিল ছাড়া একত্রেও কেউ নামজারি করতে চাচ্ছে না,
অনেকের সেখানে স্বার্থ থাকে, অনেকে এই বিষয়টা অন্যভাবে দেখে যে আমি একটি ভালো জমিতে বসবাস করতেছি, এই জমিটা তো এখন নিয়ে যাবে, এই সমস্ত চিন্তা ভাবনা। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সরাসরি বিজ্ঞ আদালতে আপনি কিন্তু মকদ্দমা করতে পারেন। আপনার সম্পত্তি আপনার ফারাইজ মোতাবেক বা হিস্সা মোতাবেক আপনি মকদ্দমা দিয়ে সেই সম্পত্তি আপনার নামে আপনি নিয়ে আসতে পারেন। এজন্য আপনাকে বেগ পেতে হবে না। বাবা রেখে যাওয়া সম্পত্তির কাগজপত্র, ওয়ারিশ কায়েম সনদ, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি একজন অ্যাডভোকেট সাহেবরে দিয়ে আপনার জেলার জজ করে আপনি একটি বাটোয়ারা মামলা করলে সেই মামলাটি 2-2.5 বছরের মধ্যে আপনি কিন্তু এটা রেজাল্ট পাবেন। কিছু কিছু বাটোয়ারা মামলা আছে অনেক বছর যায়, কিন্তু এখন বাটোয়ারা মামলা সহসা 2-2.5 বছরের মধ্যে জাজমেন্ট পাওয়া যায়। এই জাজমেন্টটি নিয়ে আপনি এসিল্যান্ড অফিসে যখন নামজারির জন্য আবেদন করবেন, ওখান থেকে আপনার নামে নামজারি করে দিয়ে দেবেন। তো এইগুলি যদি আপনি না করেন, তাহলে যারা অসৎ ব্যক্তি, আপনার পরিবারের মধ্যে যে সকল ব্যক্তিরা সম্পত্তি একের পর এক বিক্রি করবে, খাজনা দিবে না, বিভিন্নভাবে সম্পত্তি পড়ে থাকবে, চাষাবাদ হবে না, সরকার একসময় এই সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যাবে। চতুর ব্যক্তিরা সম্পত্তি একের পর এক বিক্রি করতে থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।